প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা ক্লাস 11-এর মহাকর্ষ অধ্যায়ের পার্ট 2 এর ক্লাস করব। এই ক্লাসে আমরা অভিকর্ষজ ত্বরণ এবং অভিকর্ষজ বল কি এটা বোঝার চেষ্টা করব। তার আগে এই ক্লাসটার ঠিক আগে আমরা মহাকর্ষ সম্পর্কে জেনেছিলাম, মহাকর্ষের ইতিহাস জেনেছিলাম, মহাকর্ষ সূত্র কিভাবে আবিষ্কার হয়েছিল সেটা জেনেছিলাম। যারা এখনও সেই ক্লাসটি দেখোনি, ক্লাসটা একবার দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক। আজকের আমরা আগের দিন মহাকর্ষ জেনেছিলাম, আজকের আমরা শিখব অভিকর্ষ বল। মহাকর্ষ কী ছিল যদি একবার মনে করে নেওয়ার চেষ্টা করি, এরকম ছিল এই মহাবিশ্বে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বস্তু আছে সব বস্তুর পরস্পরকে কি করে আকর্ষণ করে। যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। দুটি কেন, একাধিক বস্তুও পরস্পরকে আকর্ষণ করে। ধরো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর m1, এই বস্তুটার ভর m2, আর এদের মধ্যবর্তী দূরত্ব আমরা সেন্টার থেকে মাপি, কেন্দ্র থেকে মাপি। দূরত্ব যদি d হয়, আমরা জেনেছিলাম যে ওদের মধ্যে যে মহাকর্ষ বল অর্থাৎ যে আকর্ষণ বলটা ক্রিয়া করে তার মান দুটো বিষয়ের উপর নির্ভর করে। কি হয়, ভরের গুণফলের সঙ্গে সমানুপাতি, আর কি হয়, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি হয়। এটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম। এই জায়গা থেকে, এই দুটো সমীকরণ থেকে এই দুটো যে সম্পর্ক বের করলাম, সম্পর্ক জেনেছিলাম, যেটা নিউটন প্রমাণ করেছিলেন, আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। সেই জায়গা থেকে আমরা লিখতে পারি যৌগিক ভেদ অনুসারে, যেহেতু আকর্ষণ বল এই দুটো বিষয়ের উপর নির্ভর করছে, তাই এফ সমানুপাতি আমরা কত লিখতে পারি, m1 m2 বাই ডি স্কোয়ার। তাহলে সমানুপাতিটা সমান করতে গেলে কি করতে হবে, একটা ধ্রুবক নিতে হবে। সেই ধ্রুবককে আমরা ক্যাপিটাল জি বলেছিলাম, ক্যাপিটাল জি অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক। এই হচ্ছে দুটো ভরের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল সংক্রান্ত মহাকর্ষীয় সূত্র। এটা আমরা আগের ক্লাসে জেনেছিলাম, আরও অনেক গল্প জেনেছিলাম। আজকের আমরা শুরু করব অভিকর্ষ বল এবং অভিকর্ষজ ত্বরণ। আগে আমরা অভিকর্ষ বল বোঝার চেষ্টা করি। কি অভিকর্ষ বল কেমন? ধরো এখানে পৃথিবী আছে, এটা হচ্ছে পৃথিবীর ভর m, আর ঠিক এই জায়গাটায় পৃথিবীর চারপাশে কি হচ্ছে, চাঁদ ঘুরে বেড়াচ্ছে। তাহলে ধরো এখানে একটা চাঁদ আছে, এটা হচ্ছে চাঁদ। তাহলে এই পৃথিবী আর চাঁদের মধ্যবর্তী দূরত্ব ধরো r যদি হয়, এদের দুজনের মধ্যে মহাকর্ষ বল ক্রিয়া করবে। নিউটনের মহাকর্ষ সূত্র বলেছিল তো, বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো দুটো বস্তুর মধ্যে ক্রিয়া করে। তাহলে এই পৃথিবী এবং এই চাঁদের মধ্যে মহাকর্ষ বল ক্রিয়া করবে। আমি এখন যদি জানতে চাই যে এই পৃথিবী আর চাঁদের মধ্যে যে মহাকর্ষ বলটা ক্রিয়া করছে তার মান কত, তুমি স্বাভাবিকভাবে বলবে এই সূত্র থেকে যে পৃথিবী আর চাঁদের মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়া করছে তার মান যদি আমরা এফ লিখি, এফের মান কত আসবে, জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। যেখানে ক্যাপিটাল এমটা কি, যেখানে ক্যাপিটাল এম হলো পৃথিবীর ভর, স্মল এম চাঁদের ভর, আর আরটা ওদের মধ্যবর্তী দূরত্ব। এই হলো মহাকর্ষ বল, তাই না? কার মধ্যে, পৃথিবী এবং চাঁদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল। এখন একটু খেয়াল করে দেখো, এই দুটো বস্তুর মধ্যে অর্থাৎ চাঁদ এবং পৃথিবী, এই দুটো বস্তুর মধ্যে যখনই এই যে দুটো বস্তু আমরা জেনেছিলাম m1 m2, এই দুটো বস্তুর মধ্যে যখনই দুটো বস্তুর মধ্যে একটা বস্তু পৃথিবী হয়ে যাবে, তখন সেটাকে মহাকর্ষ বল না বলে অভিকর্ষ বল বলা হয়। অর্থাৎ পৃথিবী এবং অপর কোনো বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলকে আমরা এরকম লিখতে পারি, দেখো, পৃথিবী ও অপর কোনো বস্তুর মধ্যে ক্রিয়াশীল বলকে অভিকর্ষ বল বলে। বোঝা গেল? পৃথিবী এবং অপর কোনো বস্তু, মানে এই যে দুটো বস্তুর মহাকর্ষ সূত্র তো দুটো বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, m1 এবং m2, যে কোনো ভরের দুটো বস্তু যে কোনো ঘটনার ক্ষেত্রে হতে পারে। এবার এই দুটো বস্তুর মধ্যে যখন একটা পৃথিবী হয়ে যাবে, তখন যে বল ক্রিয়া করবে সেটাকে মহাকর্ষ বলা যায়, কিন্তু একটা বিশেষ নাম দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে? অভিকর্ষ বল।
বোঝা গেল? কেমন দেখো, ধরো পৃথিবী এখানে আছে, এই পৃথিবী পৃষ্ঠের খুব কাছাকাছি একটা বস্তু আছে, ধরো এই জায়গাটা একটা বস্তু আছে, পৃথিবী পৃষ্ঠের খুব কাছাকাছি, ধরো পৃথিবী পৃষ্ঠে, আমরা তো পৃথিবী পৃষ্ঠেই আছি, তাই তো নাকি? ফলে আমরা যদি ধরি যে পৃথিবী পৃষ্ঠে একটা এরকম বস্তু আছে স্মল এম ভরের বস্তু, পৃথিবী পৃষ্ঠেই অবস্থিত, তাহলে এই পৃথিবী আর ওই বস্তুর মধ্যে দূরত্ব কত হবে? দূরত্ব সবসময় কিন্তু কেন্দ্র থেকে মাপতে হয়, কারণ নিউটনের সূত্র বিন্দু ভরের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা কি ধরে নিই জানো, যে এই যে পৃথিবীকে আমরা গোলক ধরেছি, পৃথিবীর সমস্ত ভর ওর কেন্দ্রে জমা আছে বলে মনে মনে ধরি, মানে আমরা এমটা মনে মনে ধরি যেন এই জায়গাটায় ক্রিয়া করছে ওর কেন্দ্রে। বোঝা গেল? ফলে আমরা বলতে পারি, দেখো আমি এই ছবিটা একটু বড় করে আঁকি একটু বোঝার সুবিধার্থে। ধরো এই হলো পৃথিবী, হলো পৃথিবীর সমস্ত ভর কোথায় আছে ধরে নেবো, মনে মনে কেন্দ্রে আছে বলে ধরে নেবো, যদিও কেন্দ্রে থাকে না, সমস্ত আয়তন জুড়ে থাকে, কিন্তু আমরা এখানে দেখাতে পারি, দেখবে আমরা ভর কেন্দ্রের যে সংজ্ঞা শিখবো পরে, বা যারা শিখেছো তারা জানো সমস্ত ভরকে আমরা একটা কেন্দ্রীভূত আছে বলে ধরে নিতে পারি, সেটাকে কি বলা হয়? ভর কেন্দ্র। তাই আমরা পৃথিবীর সমস্ত ভর এই বিন্দুতে আছে বলে ধরে নিলাম। আর পৃথিবী পৃষ্ঠের ওপর কোনো একটা বস্তু আছে, ধরো তার ভর হচ্ছে স্মল এম, এই পৃথিবী পৃষ্ঠের ওপর অবস্থিত বস্তু আর পৃথিবীর কেন্দ্রের মধ্যে দূরত্ব কি হবে? প্রায় পৃথিবীর ব্যাসার্ধের সমান, যদিও একটু বেশি হবে, কারণ এই ছোট যে গোলকটা এঁকেছি বা ছোট যে বস্তুটা নিয়েছি তার ব্যাসার্ধটা যোগ করা উচিত। আমরা নিয়ারলি ইকুয়াল টু সমান বলতে পারি প্রায়। ফলে এই বস্তুর ওপর ক্রিয়াশীল অভিকর্ষ বল কত হবে? দেখো এফ সমান আসবে জি এম বাই কত আর স্কোয়ার। বড় হাতের আরটা কি বোঝাচ্ছি? বড় হাতের আরটাকে পৃথিবীর ব্যাসার্ধ বলছি, অর্থাৎ পৃথিবী আর এই বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়া করে সেটার মান কত? GMM বাই আর স্কোয়ার। এই যে বল, এটাকে মহাকর্ষ বলতে পারো, বা আরো ভালো কথায় বলতে পারো অভিকর্ষ বল, কারণ এই যে দুটো বস্তুর মধ্যে একটি বস্তু হলো কি? পৃথিবী। বোঝা গেল? তাহলে আমরা অভিকর্ষ বল কাকে বলবো আশা করি বুঝতে পেরেছি, যে দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল বলকে মহাকর্ষ বল বলে, আর দুটো বস্তুর মধ্যে একটি বস্তু যদি পৃথিবী হয়ে যায় তখন যে মহাকর্ষ বল ক্রিয়া করে সেটাকে মহাকর্ষ না বলে আরেকটু ভালো করে কি বলা হয়? অভিকর্ষ বল। আচ্ছা, আর একটা কথা খেয়াল রাখবে, এখানে আরেকবার বলে দিলাম যে সমস্ত ভর কেন্দ্রে জমা আছে বলে, একটা বিন্দুতে জমা আছে বলে ধরে নিতে পারি মনে মনে, ওটাকেই ভর কেন্দ্র বলা হয়। আমরা এই জায়গা থেকে শিখবো অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষ বল বুঝলাম, এবার বোঝার চেষ্টা করব অভিকর্ষজ ত্বরণটা কি। অভিকর্ষজ ত্বরণ, আচ্ছা ত্বরণ বলতে কি বোঝায়? আমরা শিখেছি তো, ত্বরণ মানে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অর্থাৎ আমি একটা বস্তুকে দেখো পৃথিবী পৃষ্ঠের ওপর থেকে ছেড়ে দিলাম, ও কি হবে? নিচের দিকে নামবে। নিচের দিকে নামলে দেখবে যত নিচের দিকে নামবে ওর বেগ তত বাড়তে থাকবে। এই যে বেগ বেড়ে যাওয়ার হার, কি হারে বেগ বাড়ছে সেটাকে বলা হয় ত্বরণ। আর আমরা কিন্তু মনে করে দেখবে নিউটনের গতিসূত্র থেকে, মহাকর্ষ নয়, কথাগুলো খেয়াল করে দেখো, নিউটনের গতিসূত্র থেকে আমরা জেনেছি যে কোনো বস্তু ত্বরণ সহ গতিশীল তখনই সম্ভব যখন বস্তুর ওপর বল ক্রিয়া করেছে, তাই না? বল না ক্রিয়া করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, আর গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে। ফলে আমরা নিউটনের গতিসূত্র থেকে বলতে পারি একটা বস্তু ত্বরণ সহ গতিশীল মানে ওর ওপর বল ক্রিয়া করেছে। ফলে আমরা যদি পৃথিবী পৃষ্ঠের ওপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিই, দেখো কি ঘটনা ঘটে। ধরো এটা পৃথিবী, আমরা পৃথিবী পৃষ্ঠের ওপর থেকে একটা বস্তুকে ছেড়ে দিলাম, এখান থেকে একটা এম ভরে কিছুটা ওপর থেকে ছেড়ে দিলাম, দিলে কি হবে? বস্তুটা পৃথিবী পৃষ্ঠের দিকে ত্বরণ সহ পড়ে, কারণ আমরা দেখেছি, প্র্যাকটিক্যালি করে দেখেছি, যখন বস্তুকে ছেড়ে দিই নিচের দিকে যত নামে ত্বরণ ওর বাড়তে থাকে। ত্বরণ বাড়তে থাকে মানে কি? ত্বরণ বাড়তে থাকে বলছি, বেগ বৃদ্ধি পেতে থাকে, ওটা ভুল বললাম, ত্বরণ স্থির থাকে, বেগের মান বাড়তে থাকে। তাহলে আমরা বলতে পারি অবশ্যই ত্বরণ সহ গতিশীল। আর এই বস্তুটা ত্বরণ সহ গতিশীল মানে এই বস্তুর ওপর নিশ্চয়ই বল ক্রিয়া করেছে, কে একজন বল প্রয়োগ করেছে, না হলে তো বস্তু ত্বরণ সহ গতিশীল হয় না। কে বল প্রয়োগ করে? এই যে পৃথিবী, সমস্ত ভর কোথায় আছে? কেন্দ্রে। আমরা ধরে নিয়েছিলাম পৃথিবী আর এই বস্তুর মধ্যে যে অভিকর্ষ বল ক্রিয়া করে, এখানে যেমন বস্তুটাকে আমরা কোথায় ধরেছিলাম? পৃথিবী পৃষ্ঠে। এই পৃথিবী আর এই বস্তুর মধ্যে যে অভিকর্ষ বল ক্রিয়া করে সেই বলের ক্রিয়ায় বস্তুটি ত্বরণ সহ নিচের দিকে নামে। দেখো আমি যদি বলি ধরো বস্তুটা এই স্থানে আছে, যখন যে মুহূর্তে, তখন এদের মধ্যে দূরত্ব হচ্ছে ছোট হাতের আর যদি হয়,
তাহলে ওদের মধ্যে ক্রিয়াশীল অভিকর্ষ বল কত হবে দেখো, অভিকর্ষ বল F সমান আমরা জানি GMM বাই কত R স্কোয়ার, তাই তো নাকি, জি ক্যাপিটাল M স্মল m বাই R স্কোয়ার দূরত্বটা, ওদের মধ্যে ক্রিয়াশীল অভিকর্ষ বল। এই বলের ক্রিয়ায় কি হয়, বস্তুটি নিচের দিকে নামে, ত্বরণ সহ নামে। তাহলে বস্তুর ত্বরণ কত হবে যদি বের করতে বলি, যে বললাম এই বস্তুটি কত ত্বরণ সহ নিচের দিকে নামবে বলো। তাহলে আমরা জানি ত্বরণ সমান কত, ত্বরণ এ সমান হচ্ছে কি F বাই M বল বাই ভর। তাহলে বল ছোট হাতের m কেন করলাম, আমরা এই বস্তুটি ত্বরণ বের করতে চাইছি, যে এই বস্তুটি কত ত্বরণ সহ নিচের দিকে নামছে। তাই আমি এই বস্তুর ওপর ক্রিয়াশীল বলকে ওর ভর দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ভাগ করে দিলে কত আসবে, GM বাই R স্কোয়ার। এটাকেই বলা হয় অভিকর্ষজ ত্বরণ। এটা এ না লিখে বড় হাতে জি দ্বারা লেখা হয়। তুমি এ লিখতে পারতে, তুমি বলবে স্যার আমরা তো ত্বরণকে এ দ্বারা লিখি, আপনি আবার জি দ্বারা লিখলেন কেন, ছোট হাতের জি দ্বারা। কোনো অসুবিধা নেই, ছোট হাতের জি দ্বারা কেন লেখা হয়, ওই যে অভিকর্ষজ ত্বরণ, তো পৃথিবীর আকর্ষণ বলের জন্য এই ত্বরণ সৃষ্টি হয়েছে, তাই এর নাম একটু আলাদা দেওয়া হলো, যাতে বুঝতে পারি যে এটা পৃথিবীর আকর্ষণের জন্য এই ত্বরণটা সৃষ্টি হয়েছে, অভিকর্ষজ ত্বরণ GM বাই R স্কোয়ার। এখানে কোনটা কি চিনে রাখতে হবে দেখো, জিটা তো তোমরা জানো মহাকর্ষীয় ধ্রুবক, এমটা কি এই পৃথিবীর ভর, আর আরটা পৃথিবী আর এই বস্তুর মধ্যে দূরত্ব। তবে একটা কথা খেয়াল রাখো, এখানে একটা ধারণা ভালো করে ক্লিয়ার করে নাও, তোমরা নিশ্চয়ই এগুলো চিনতে পেরেছো, কেন কিভাবে হলো, কেন ত্বরণ সহ গতিশীল হলো, কিভাবে ত্বরণটা নির্ণয় করলাম। তাহলে যদি তোমাকে সংজ্ঞায় বলে যে অভিকর্ষজ ত্বরণ বলতে কি বোঝো, কি বলবো অভিকর্ষ বলের ক্রিয়ায় কোনো বস্তু যে ত্বরণ সহ পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট, দেখো পৃথিবীর কেন্দ্রের দিকেই নামছে, কিন্তু নামতে পারবে না, পৃষ্ঠ পর্যন্ত থেমে যাবে। যে ত্বরণ সৃষ্টি হয় অভিকর্ষ বলের ক্রিয়ায় পৃথিবীর কেন্দ্রের দিকে কোনো বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি, অভিকর্ষজ ত্বরণ। বুঝতে পারলে? এখন এই অভিকর্ষজ ত্বরণ বুঝতে গেলে আরেকটা শব্দের অর্থ আমাদের ভালো করে বুঝতে হবে, সেটা কি দেখো, সেটা হলো এখানে আমরা এম তো বলে দিয়েছি পৃথিবীর ভর, স্মল এমটা বলেছি বস্তুটার ভর, আরটা বলেছি দূরত্ব। কিন্তু এই দূরত্ব কি সবসময় একই থাকবে, কি মনে হয় তোমার? দেখো আমি যখন বস্তুকে ছেড়ে দেবো নিচের দিকে নামলে এই ছোটো হাতের আরের মান আস্তে আস্তে কমবে, কমতে কমতে এই বস্তুটি যখন পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছাবে দূরত্ব কত হয়ে যাবে, পৃথিবীর ব্যাসার্ধের সমান। যখন এই বস্তুটি পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছাবে তখন দূরত্বটা হয়ে যাবে ব্যাসার্ধের সমান, কার, পৃথিবীর ব্যাসার্ধের সমান, তাই না, ছোটো হাতের আরের মান ক্যাপিটাল আর এর সঙ্গে সমান হবে। ফলে আমরা এই দূরত্বটাকে সঠিকভাবে বললে কি দ্বারা প্রকাশ করব যেন, দেখো ওটা ছোটো হাতের আরটা পরিবর্তনশীল, তাই আমরা কি করি একটু লক্ষ্য করে দেখো, এই তুলনাটা বোঝার চেষ্টা করি। এসো কি তুলনা, সেটা হলো পৃথিবীর ব্যাসার্ধ কত জানো, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এই যে ক্যাপিটাল আর এর মান, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, হলো 6400 কিলোমিটার এই কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব। এবার দেখো পৃথিবী পৃষ্ঠের ওপর আমরা সবচেয়ে যে বড়, এটাকে কত বললাম 6400, আর পৃথিবী পৃষ্ঠের ওপর সবচেয়ে উঁচু যে বাড়িটা তৈরি করতে পেরেছি তোমরা জানো, তার নাম বুর্জ খালিফা। উচ্চতা কত জানো, উচ্চতা মাত্র 851 মিটার, মানে 1 কিলোমিটারও নয়। ফলে বোঝো এটাকে যদি আমরা পৃথিবীর ব্যাসার্ধ ধরি, এটাকেই যদি 6400 কিলোমিটার ধরি এই দূরত্বটাকে, তাহলে পৃথিবী পৃষ্ঠের যে ওপরে বাড়িটা তৈরি হয়েছে সেটা 1 কিলোমিটারেরও কম, সেটা বোঝাতে এইটুকুনি সরলরেখা তাও বেশি হবে। দেখো কারণটা দেখো, তুলনা করে বলছি, যদি তুমি এইটুকুনি সরলরেখাটাকে 6400 বলো, তাহলে 1 কিলোমিটার বোঝাতে কী করবে, এর থেকেও ছোট সরলরেখা তোমাকে অঙ্কন করতে হবে, তাই না? তাও আমি বেশি এঁকে ফেলেছি, ওর থেকেও ছোট অঙ্কন করা উচিত। অর্থাৎ আমি কি বলতে চাইছি, পৃথিবী পৃষ্ঠের ওপর সবচেয়ে উঁচু যে বাড়ি তৈরি করতে পেরেছি, আর পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম আমরা জানি এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, তাই তো, তার উচ্চতা প্রায় 9 কিলোমিটারের মতো, মাত্র 9 কিলোমিটার। তাহলে এটা যদি 6400 হয়, তাহলে এর ওপরে 9 কিলোমিটার মানে কোনটুকুনি হবে, 9 কিলোমিটার। এটা যদি 1 কিলোমিটারটা আরও ছোটো করে রাখতে হবে, কারণ এটা 6400, 1 কিলোমিটারটা 9 কিলোমিটারটা হয়তো এইটুকুনি হবে, তাই না? আমি কি বলতে চাইছি বোঝো ভালো করে। ফলে তুমি দেখো আমরা পৃথিবী পৃষ্ঠে আছি, পৃথিবী পৃষ্ঠের ওপর থেকে, অর্থাৎ ধরো 3 তলার ছাদ থেকে একটা বস্তুকে ছেড়ে দিলে, 3 তলা মানে কত, তার উচ্চতা মাত্র 10 মিটার,
তিনতলা মানে তার উচ্চতা মাত্র 10 মিটার। ফলে এখানে 10 মিটার রাখতে গেলে কি করব দেখো, এইটা যদি 1 কিলোমিটার হয়, এটা যদি 9 কিলোমিটার হয় কিলোমিটার, তাহলে 10 মিটারটা কোনটুকুনি হবে? 10 মিটার এখানে একদম পৃথিবী পৃষ্ঠে থেকে যাবে না? মানে আমরা বলতে চাইছি পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় আমরা মনে হচ্ছে 10 তলায় আছি বা 9 তলায় আছি, মানে অনেক উঁচুতে আছে পৃথিবী পৃষ্ঠ থেকে। কিন্তু পৃথিবীর সাপেক্ষে বিচার করে দেখো, সেই উচ্চতাটা খুবই ক্ষুদ্র, পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি আছে বলে মনে হবে। তুমি হয়তো 6 তলায় বাড়ির ওপরে বসবাস করো, কিন্তু মনে হবে কি যে পৃথিবী পৃষ্ঠে একদম কাছেই আছো। বোঝা গেল কেন? কারণ দেখো এইটা তো 6400, পৃথিবীর ব্যাসার্ধই অনেক বেশি, তার সাপেক্ষে এগুলো তো খুব ক্ষুদ্র ক্ষুদ্র। তাই আমরা কি করি যেন, এই যে এম ভরের বস্তুকে ছেড়ে দিয়েছি, তুমি কোথা থেকে ছাড়বে? ধরো 20 তলা বাড়ি উঁচু থেকে ছাড়লে, তাহলে এই উচ্চতাটা কি এত বেশি হবে? এটা যদি 6400 হয় বা ক্যাপিটাল আর বলছিলাম যেটা, তাহলে এই উচ্চতাটাকে কত লিখতে পারি? এই ছোট হাতের আর এর মান কি হবে? ক্যাপিটাল আর এর সঙ্গে কিছু একটা যোগ হবে। কত যোগ হবে দেখো? ক্যাপিটাল আর এর সঙ্গে এই উচ্চতাটা কত? ধরো 30 মিটার যোগ হবে, 30 মিটার। তাহলে 6400 কিলোমিটার সঙ্গে 30 মিটার যোগ করলে আর কি নিয়ার ইকুয়াল টু আর বলতে পারি না? বুঝতে পারলে না? অর্থাৎ এই বস্তু থেকে পৃথিবীর দূরত্বটাকে আমরা প্রায় পৃথিবীর ব্যাসার্ধের সমান ধরে নিতে পারি, কারণ এটা খুবই ক্ষুদ্র। আমরা আঁক থেকে হয়তো এরকম দূরে দূরে এঁকেছি, কিন্তু দূরত্বটা যে ক্ষুদ্র এটা আমরা বুঝতে পারলাম কিনা দেখো। কারণ পৃথিবীর ব্যাসার্ধটাই অনেক বেশি। তুমি যখন এই বস্তুটাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে কোথায় নিয়ে চলে যাবে? 5000 কিলোমিটার দূরে, যেই উপগ্রহ যেগুলো ঘুরছে, তখন কিন্তু আর বসানো যাবে না। তাহলে পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি যখন থাকবে, তখন এই ছোট হাতের আরটাকে আমরা নিয়ার ইকুয়াল টু বড় হাতের আর লিখতে পারি। ফলে এই অভিকর্ষজ ত্বরণের যে রাশিমালাটা আমরা বের করেছিলাম, দেখো এই যে রাশিমালাটা, এটাকেই আমরা জি সমান জিএম বাই ছোট হাতের আর না লিখে বড় হাতের আর স্কোয়ার দ্বারাও প্রকাশ করা হয়। দ্বারাও বলবো না, বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়, আমরা ছোট হাতের আর লিখি না। তুমি এটা খেয়াল রাখবে। তুমি বলতে পারো স্যার পৃথিবী পৃষ্ঠ থেকে একটু ওপর থেকে তো বস্তুকে ছাড়া হচ্ছে, তাহলে ব্যাসার্ধ কেন দূরত্বটাকে ছোট হাতের আর না লিখে বড় হাতের আর লিখবো? বড় হাতের আর থেকে তো একটু বেশি, কিন্তু তুমি নিশ্চয়ই তুলনাটা বুঝতে পারলে খুব সামান্য বেশি। ফলে এটার জন্য কোনো যোগ করলে খুব একটা যে পরিবর্তন হবে, ছোট হাতের আর এর মান বড় হাতের আর প্লাস কিছু একটা, এই যে এইটুকুনি যোগ করলে খুব একটা পরিবর্তন ঘটে না গণনার ক্ষেত্রে। তাই আমি এটাকেই বড় হাতের আর লিখি। ফলে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা কত হলো দেখো, জি সমান জিএম বাই আর স্কোয়ার। অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের সংজ্ঞা আরেকটু ভালো করে বলা গেলে কি বলবো, যে পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি অবস্থিত কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটাকে আমরা কি বলবো? অভিকর্ষ বল। আর অভিকর্ষ বলের ক্রিয়ায় বস্তুর যে ত্বরণ সৃষ্টি হয়, কারণ বল ক্রিয়া করেছে বলেই ত্বরণ হচ্ছে, সেটাকে অভিকর্ষজ ত্বরণ বলে। তবে আমি একটা কথা বলছি, তোমরা একটু মনে রাখার চেষ্টা করো, বস্তুটা যদি অনেক দূরে থাকে, মানে ধরো পৃথিবীর ব্যাসার্ধের 6400 আছে, সে 3000 কিলোমিটার দূরে আছে, যেমন আমরা উপগ্রহগুলো পাঠাই, তখন কিন্তু আর এখানটায় ছোট হাতের আর লিখতে হবে, বড় হাতের আর লেখা যাবে না, কারণ তখন সেটা অনেকটা বড় হয়ে গেল, পৃথিবীর ব্যাসার্ধের সাপেক্ষে অনেকটা বড়। কিন্তু আমরা স্বাভাবিক ক্ষেত্রে যে গণনাগুলো করি, 10 তলা বাড়ি থেকে বস্তু ফেলা হলো, 3 তলা ছাদ থেকে বস্তু ফেলা হলো, বা একটু ওপর থেকে ওই বুর্জ খালিফার ওপর থেকেই কোনো বস্তুকে ফেলা হলো, তখন এই দূরত্বটা কত ধরে নেব? ওই পৃথিবীর ব্যাসার্ধের সঙ্গে সমান। আশা করি বুঝতে পেরেছ কেন এটা জিএম বাই আর স্কোয়ার বললাম। সেই ত্বরণটাকেই আমরা বলি অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ বলতে কি বোঝায়? বোঝায় যে পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি, বেশি উচ্চতায় উঠবো না, পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি অবস্থিত কোনো বস্তুকে ছেড়ে দিলে বস্তুটি যে ত্বরণ সহ বা অভিকর্ষ বলের ক্রিয়ায় যে ত্বরণ সহ গতিশীল হয়, সেটাকেই আমরা অভিকর্ষজ ত্বরণ বলি। আশা করি বুঝতে পেরেছি অভিকর্ষজ ত্বরণ। এর একক কি হয় যেন? অভিকর্ষজ ত্বরণের একক তুমি যদি জি এর একক, এম এর একক, আর এর একক বসাও, ত্বরণের একক কিন্তু একই আসবে। একই আসবে মানে আমরা এমনি ত্বরণের একক কি শিখেছিলাম? মিটার পার সেকেন্ড স্কোয়ার বা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এরও একক আসবে কি একই। এর একক কি আসবে? জি এর একক, আচ্ছা উপরে লিখে দিই, তাই না? জি এর একক এসআই পদ্ধতিতে ত্বরণ, তো ত্বরণের একক কি হয়? মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। এই হয়ে গেল জি এর একক। অভিকর্ষজ ত্বরণ
বোঝা গেল? এবার একটু আমরা বোঝার চেষ্টা করব যে পৃথিবী পৃষ্ঠের সব জায়গায় কি অভিকর্ষীয় ত্বরণ একই? অর্থাৎ আমি এই জায়গা থেকে বস্তু ছেড়ে দিলে যে ত্বরণ সহ নামবে, এখান থেকে ছাড়লেও কি সেই ত্বরণ সহ নামবে, বা এখান থেকে ছেড়ে দিলেও কি সেই ত্বরণ সহ নামবে? বস্তু কিন্তু সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকেই আকর্ষণ বলের ক্রিয়ায় গতিশীল হয়। অর্থাৎ যে কোনো জায়গা থেকে ছেড়ে দিলে কি একই ত্বরণ সহ নামে? মানে আমি বলতে চাইছি অভিকর্ষীয় ত্বরণ কি সব জায়গায় সমান হয়? ধরো কি দোতলা বাড়ির ছাদ থেকে একটা বস্তুকে ছেড়ে দিল, যে ত্বরণ সহ নামবে ওই একই স্থানে অবস্থিত একটা 5তলা বাড়ির ছাদ থেকে ফেললো বা 20তলা বাড়ির ছাদ থেকে ফেললো, একই ত্বরণ সহ নামবে? সেটা একটু আমরা বোঝার চেষ্টা করব। যে এবার আমরা শিখব অভিকর্ষীয় ত্বরণ কি কি বিষয়ের ওপর নির্ভর করে। বোঝা গেল? অভিকর্ষীয় ত্বরণের নির্ভরশীলতা। অভিকর্ষীয় ত্বরণের মান কিন্তু সব জায়গায় সমান নয়। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্থানে একটা বস্তুকে ছেড়ে দিলে পৃথিবী পৃষ্ঠের ওপর থেকে একই ত্বরণ সহ নামে না। কি কি বিষয়ের উপর নির্ভর করে অভিকর্ষীয় ত্বরণ? দাঁড়াও, মুছে নি পুরোটা। আর অভিকর্ষ বল, সেটাই মহাকর্ষ বল, এরকম নাম দেওয়া হয়েছে যেহেতু অপর বস্তুটা কি পৃথিবী, তাই না? আচ্ছা, কি বলছিলাম? বিভিন্ন বিষয়ের ওপর এবার শিখবো আমরা বিভিন্ন বিষয়ের ওপর অভিকর্ষীয় ত্বরণের নির্ভরশীলতা। বিভিন্ন বিষয়ের উপর অভিকর্ষজ ত্বরণের নির্ভরশীলতা। কি কি বিষয়ের উপর অভিকর্ষজ ত্বরণ নির্ভর করে? মানে পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ কি কি বিষয়ের উপর নির্ভর করে? দেখো, অভিকর্ষজ ত্বরণ প্রধানত 4টি বিষয়ের উপর নির্ভরশীল। একে, পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতার জন্য পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতার জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হয়। আর কার উপর নির্ভর করে? 2, পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতার জন্য অভিকর্ষজ তাহলে উচ্চতার জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হয়, গভীরতার জন্য ও অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হয়। হলো? আরেকটা কি বিষয়ের উপর হয় যেন? আরেকটা হচ্ছে 3 নম্বরে, পৃথিবীর আবর্তন গতির জন্য পরিবর্তন হয়। আর 4, পৃথিবীর আকৃতির জন্য। আসলে কি বলতে চাইছি দেখো, আকৃতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। একটু আগে আমরা যে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা বের করেছিলাম সেটা কেমন ছিল? যে এই পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, পৃথিবীর সমস্ত ভর যদি ক্যাপিটাল এম ধরে নিই পৃথিবীর ভর, তাহলে আমরা পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কি হয়? জি সমান জিএম বাই ছোট হাতের জি সমান কত? জিএম বাই আর স্কোয়ার। এটা একটু আগেই দেখিয়েছিলাম। এখন এখানে লক্ষ্য করে দেখো, জিটা তো ধ্রুবক, জি হচ্ছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক,
এটা তো মান ধ্রুবক থাকছে। এমটা কি পৃথিবীর ভর, সেটাও কনস্ট্যান্ট, সেটাও পাল্টাচ্ছে না। আর আরটা কি পৃথিবীর ব্যাসার্ধ, সেটাও পাল্টাচ্ছে না। ফলে পৃথিবী পৃষ্ঠের যে কোনো জায়গায় অভিকর্ষজ ত্বরণ কি থাকা উচিত, একই থাকা উচিত। কিন্তু বাস্তবে দেখা যায় যে পৃথিবী পৃষ্ঠে সব জায়গায় অভিকর্ষজ ত্বরণ একই নয়, পাল্টে যাচ্ছে। কেন? প্রথম কারণটা কি আমরা বুঝবো তার জন্য, যে পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতার জন্য অভিকর্ষজ ত্বরণের কি পরিবর্তন ঘটে। এটার মানে কি যেন, এটার মানে হলো আমরা যত পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠবো আস্তে আস্তে দেখব অভিকর্ষজ ত্বরণের মানের হ্রাস অথবা বৃদ্ধি ঘটছে। সেটা অঙ্ক করে দেখব কি ঘটে, কিন্তু পরিবর্তন ঘটে। পৃথিবী পৃষ্ঠের মানটা এটা gm/r², কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠি অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন ঘটে। সেটা বৃদ্ধি ঘটে না হ্রাস ঘটে, কেমনভাবে বৃদ্ধি হ্রাসটা ঘটে সেটা একটু বোঝার চেষ্টা করব। আবার কি, আবার পৃথিবী পৃষ্ঠ থেকে যদি ভিতরের দিকে প্রবেশ করি, দেখো এই যে বলা হয়েছে দ্বিতীয়, পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতার জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হয়। অর্থাৎ আমরা এখান থেকে যদি ভিতরের দিকে যাই, দেখবে এই স্থানে অভিকর্ষজ ত্বরণ তো বের করেছি এটা, কারণ পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ gm/r²। এবার এই জায়গাটায় গেলে, অর্থাৎ পৃথিবী থেকে একটুখানি ভিতরে গেলে দেখবে অভিকর্ষজ ত্বরণ এই জায়গাটায়, যে এই জায়গাটায় দেখবে অভিকর্ষজ ত্বরণ পাল্টে গিয়েছে। গভীরতার জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হয়। আর আবর্তন গতির জন্য কেন ঘটে সেটা একটু পরে বুঝছি। আর পৃথিবীর আকৃতির জন্য নিশ্চয়ই বুঝতে পেরেছো কি, কারণ পৃথিবীর আকৃতি তো আমরা কি ধরে নিয়েছি, এখানে পৃথিবীকে আর ব্যাসার্ধের গোলক ধরে নিয়েছি। কিন্তু পৃথিবী কি পুরোপুরি আর ব্যাসার্ধের গোলক? গোলক নয় তো। পৃথিবীর আকৃতি তো মেরু প্রদেশটা একটুখানি কি হয়, চাপা হয়, আর নিরক্ষীয় অঞ্চলে একটু ফোলা হয়। ফলে পৃথিবীকে আমরা পুরোপুরি আর ব্যাসার্ধের গোলক ধরতে পারি না, কিন্তু এখানে ধরে নিয়ে এটা দেখানো হয়েছে। ফলে পৃথিবীর আকৃতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন ঘটে। অর্থাৎ পৃথিবীর সব জায়গায় কিন্তু অভিকর্ষজ ত্বরণের মান এটা নয়। তুমি মানটা কি করে গণনা করবে বলো তো? এই যে জি এর ভ্যালু বসিয়ে দেবে, আগের দিন আমরা শিখেছিলাম সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। এমটা বসাবে, পৃথিবীর ভর বসাবে, এম এর ভ্যালু দেখবে তোমাদের বইয়ে তথ্য দেওয়া আছে। আর পৃথিবীর ব্যাসার্ধ তো বললাম 6400, বসালে দেখবে একটা মান আসবে। তবে সেই মানটা সব জায়গায় একই নয়। আমরা প্রথমে বোঝার চেষ্টা করব যে উচ্চতার জন্য অভিকর্ষজ ত্বরণের কি পরিবর্তন ঘটে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে অভিকর্ষজ ত্বরণ কি হয় সেটা একটু গণনা করার চেষ্টা করব। আমরা প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা করে আলোচনা করব। প্রথমে উপরের পয়েন্টটা একটুখানি বোঝার চেষ্টা করি। দেখো কি হচ্ছে, আমরা কিন্তু ধরে নিচ্ছি এখানে, এগুলো খেয়াল রেখো যে ক্যাপিটাল এম বলতে আমরা কি বোঝাচ্ছি, ক্যাপিটাল এম বলতে আমরা পৃথিবীর ভর বোঝাচ্ছি, তাই না? ক্যাপিটাল আর বলতে আমরা কি বোঝাচ্ছি, পৃথিবীর ব্যাসার্ধ বোঝাচ্ছি। তাহলে প্রথম কেসটা লিখবো কি, পৃথিবীর ভর তো আমরা জানি কত, পৃথিবীর ভর এইটা শিখবো, চাই তো? তোমরা ফের লিখে নাও, আমি কিন্তু আর এটা মুছে দিইনি, এটা পুনরায় লিখবো না বলে রেখে দিয়েছি। তোমরা লিখে নাও। প্রথমে আমরা তাহলে কি শিখছি, পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতার জন্য অভিকর্ষজ ত্বরণের কি পরিবর্তন হয়। দেখো পৃথিবীর ভর কত, ক্যাপিটাল এম, ব্যাসার্ধ কত, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, হলে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ যেটা জি দ্বারা লিখেছিলাম সেটা কত হয়, gm/r²। কারণ এটা আমরা একটু আগেই প্রমাণ করে ফেলেছি, সেটাই বসিয়ে দিলাম। পৃথিবী পৃষ্ঠে এটা মানে এই জায়গাটায় অভিকর্ষজ ত্বরণ। এবার আমরা কি করছি, পৃথিবী পৃষ্ঠ থেকে খানিকটা ওপরে উঠে যাচ্ছে, ধরো এই যে উচ্চতায়, এই জায়গাটায় অভিকর্ষজ ত্বরণ কত বোঝার চেষ্টা করছি। তাহলে বলো পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ কত, পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ কত আসবে, অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ যদি বলি সেটা কত আসবে, gm/r+h²। কেন? কারণ দেখুন তখন পৃথিবীর কেন্দ্র থেকে এই বিন্দুটার দূরত্ব কত হচ্ছে, আমি একটু দেখাই। দেখো কোনটা বোঝাতে চাই, যে এখান থেকে এই ডিস্টেন্সটা তখন কত হচ্ছে, এটা তো ছোট হাতের এইচ ছিল আর এটা বড় হাতের আর ছিল, পরে কত হবে বড় হাতের r+h। দেখো বুঝতে পারলে কি না, কারণ তখন এটা বড় হাতের আর, এটা ছোট হাতের এইচ, আলাদা আলাদা করে ধরে নিচ্ছি। এটা পৃথিবী পৃষ্ঠে খুব কাছাকাছি নয়, তাই আমরা এটাকে নেয়ার ইকুয়াল টু বড় হাতের আর লিখতে পারবো না। শুরুতেই বলছি তো পৃথিবী পৃষ্ঠ থেকে একটু ওপরে। ফলে আমরা দেখো জি ড্যাশের ভ্যালু কত লিখতে পারি, gm বাই এই আর না লিখে এটাকে কত লিখতে পারি, r+h
হোল স্কোয়ার। কেন আমি বলেছিলাম এই সূত্রটা যখন এসেছিল তার আগে এসেছিল মনে করে দেখো, জিএম বাই ছোটো হাতের আর স্কোয়ার। ছোটো হাতের আর বলতে কোনটা বোঝায়? কেন্দ্র থেকে এই উচ্চতা, ওই বিন্দুর উচ্চতা, এখানে যেটা কত আর প্লাস এইচ। তাই আমরা বসালাম জি ড্যাশ সমান জিএম বাই আর প্লাস এইচ। বোঝা গেল? পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। এবার আমরা এটাকে 1 নম্বর সমীকরণ লিখি, এটাকে 2 নম্বর সমীকরণ লিখলাম, হলো? আমরা এবারে যদি ভাগ করে দিই, অর্থাৎ 2 নম্বর সমীকরণ ভাগ 1 নম্বর সমীকরণ করলে কত আসবে? দেখো, জি ড্যাশ বাই জি করলে কত আসবে? এই দুটো ভাগ করে দিলে জিএম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ইন্টু, ওটা উল্টে গেলে আর স্কোয়ার বাই কত জিএম। কেন উল্টে গেল? এই যে ভাগ করে দিয়েছি। অর্থাৎ দেখো জি ড্যাশ বাই জি সমান কত হচ্ছে, কাটাকুটি হয়ে গেলে আর স্কোয়ার বাই কত আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। জি ড্যাশ বাই জি এর মান এলো আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ আমরা দেখো এটাকে আরেকটু চেঞ্জ করে যদি লিখতে চাই এরকম আসবে। ও তোমরা এটা লিখে নিয়েছো তো? আমরা কি বের করবো? জি ড্যাশের মান। জিটা কি? জিটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, তাই তো? ফলে কি এলো দেখো, এর পরের লাইন আমরা লিখতে পারি জি ড্যাশ বাই জি সমান এটা এসেছিলো, তাই তো, আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। অর্থাৎ জি ড্যাশ সমান কত এলো? জি ড্যাশ সমান এলো জি ইন্টু, সেটা এরকম থাক, জি ইন্টু কত আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। হলো? এই হলো পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, মানে এই স্থানে অভিকর্ষজ ত্বরণের মান কত? এই স্থানে অভিকর্ষজ ত্বরণ যেটাকে আমরা জি ড্যাশ বলছি, আর পৃথিবী পৃষ্ঠে তো আমরা জি ধরে নিয়েছি, জি ড্যাশের মান এটা হলো। এখন তুমি এই সমীকরণটা দেখে কোনো মতে বুঝতে পারছো জি ড্যাশ আর জি এর মধ্যে কে বড়? জি ড্যাশ আর জি এর মধ্যে বড় বোঝা যাচ্ছে। আমরা আরেকটু যুক্তি দিয়ে দেখি, যুক্তি দিয়ে দেখার চেষ্টা করি যে কতটা বড়। দেখো কিভাবে দেখাবো। আমরা দেখাতে পারি একটু লক্ষ্য করে, যদি ক্যালকুলেশন করি, জি ড্যাশ এটা জি থাকলো, এটা আর স্কোয়ার যেমন ছিল থাকলো, হলো? এই যে তলা থেকে আর বাইরে বের করে নিচ্ছে, আর বাইরে বের করলে কি আসবে? আর স্কোয়ার আসবে। এখানে 1 প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার হবে। কি করেছি একবার লক্ষ্য করো ভালো করে, এখানে ছিল আর প্লাস এইচ হোল স্কোয়ার, আমি সেই জায়গা থেকে একটা আর বের করে নিচ্ছি। এই জায়গা থেকে আর বের করে নিলে হোল স্কোয়ারের ভিতর থেকে চলে আসছে, তাই আর স্কোয়ার হলো। তাহলে এখান থেকে আর চলে গেল, ফলে 1 প্লাস, এখানে কোনো আর ছিল না বলে আর দিয়ে একটা ভাগ করে দিলাম। কেন করলাম বুঝতে পারবে। দেখো এর পরের লাইনে এই আর স্কোয়ার কী হবে? আর স্কোয়ার কেটে যাবে, গেলে কত আসবে? জি ইন্টু 1 বাই 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। হলো? আর স্কোয়ার কেটে গেল, গিয়ে কত হলো? 1 বাই 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। ফলে এর পরের লাইনে, অর্থাৎ এই জায়গাটা আমরা কি লিখতে পারি দেখো, এরপর থেকে আমরা লিখতে পারি, একটু খেয়াল করে দেখো কোনো অসুবিধা হলো কি না, নিশ্চয়ই বুঝতে পেরেছ। জি ড্যাশ সমান জি ইন্টু, আমি এটা কত ছিল? 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার, নিচে ছিল তো, আমি ওপরে তুলছি। ওপরে তুললে কি করবো? 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2। এটা হোল স্কোয়ার ছিল, ওপরে গিয়ে হয়েছে হোল টু দি পাওয়ার -2। অর্থাৎ জি ড্যাশ সমান, তারপরে লাইনে লিখতে পারি দেখো, জি ইন্টু এই -2টা নেই, এখানটায় গুণ করে দেওয়া যায়, -2h বাই আর, এটা হয়। এরপরে আরও আসে, এই হলো সমীকরণ। এখন তুমি এই লাইন থেকে এই লাইনটা কী করে এলো হয়তো বুঝতে পারলে না, আমি বলে দিচ্ছি। তোমাদের বলা শেখা উচিত এগুলো কোথা থেকে, সেগুলো ম্যাথামেটিক্সের সূত্র। হোল টু দি পাওয়ার -2 হলে কত হবে? এই -2টা এখানে গুণ করে দেওয়া হয়, দিলে কত এলো? 1 - 2h বাই আর। আচ্ছা, এটা কোথা থেকে, এখান থেকে এটা কি করে এলো সেই সূত্রটা একটু পাশে লিখে দিই, দেখো কি হয়। এখানে লিখি, আমরা জানি 1 প্লাস এক্স যদি তোমাকে হোল স্কোয়ার বলে তুমি সঙ্গে সঙ্গে করে দিতে পারবে। কত করবে দেখো, 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার, তাই তো? তোমাকে যদি বলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5, কত আসবে বলতে পারবে? দেখো তো, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5 কত? বলা যাবে না, যাবে কি এত সহজে? বা হোল টু দি পাওয়ার 10 থাকলে, এটা কিন্তু ম্যাথামেটিক্সের সূত্র আছে, সেখান থেকে আমরা বের করতে পারি। সেই সূত্রটা আপাতত তোমাদের মনে রাখতে হয় না, তোমাদের কি করতে হয় জানো? দেখো, এই হোল টু দি পাওয়ার 5 থাকলে আমরা যদি এই 5টা এর গায়ে গুণ করে দিই, অর্থাৎ 1 প্লাস 5x হবেই। যেমন এখানে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2 ছিল বলে
ওয়ান প্লাস টু এক্স এসছে, তারপরে একটা পদ এসছে, এখানেও ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5 আছে, মানে ওয়ান প্লাস 5x হবে, তারপরে আরও অনেক পদ আসবে, কিন্তু সেগুলো আমরা লিখলাম না। কেন লিখলাম না? কারণ সেগুলো খুব ছোট ছোট, সেগুলো যোগ করলে খুব একটা তফাৎ ঘটে না, উপেক্ষা করা যায়, এত ক্ষুদ্র আমরা উপেক্ষা করতে পারি। তাই ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5 মানে ওয়ান প্লাস 5x। একই রকমভাবে দেখো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার যদি n হতো, তাহলে এটাকে কি লিখতাম? এটাকে অনেকগুলো পদে ভাঙা যায়, nটা পদ আসে, এখানে যেমন 3টে পদ এসছে না হোল স্কোয়ার করে, n করলে n সংখ্যক পদ আসে। তা আমরা অত দূর যাবো না, কি করব, ওয়ান প্লাস এই nটা এর গায়ে গুণ হয়ে বসিয়ে দেবো nx, এরপরে যেগুলো আসে সেগুলো উপেক্ষা করে দিচ্ছি, সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। কেন? খুব ক্ষুদ্র বলে উপেক্ষা করতে পারি, এর পরের পদগুলো না ছোট ছোট হয়ে যায়, ক্যালকুলেশন করলে দেখবে এত ছোট হয়ে যায়, উপেক্ষা করে দিচ্ছি। ঠিক একই কারণে যদি ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস n হয়, সেটাকে ভাঙলে কত হবে, এই মাইনাস nটা এখানে গুণ হয়ে যাবে, গেলে কত হবে, ওয়ান মাইনাস nx ডট ডট করে চলবে। এরপরে আরও পদ আসে, আবারও বলছি, ফলে তোমাদের এই জেনারেল সূত্রটা মনে রাখতে হবে, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস n হলে ওয়ান মাইনাস nx, সেটাই আমরা প্রয়োগ করেছি। দেখো ওয়ান প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার মাইনাস টু, তাই আমরা লিখেছি ওয়ান মাইনাস এই মাইনাস টুটা এর গায়ে গুণ করে দিচ্ছি 2h বাই আর। বুঝে গেল নাকি? এই সূত্র থেকে এটাই এলো, এই জায়গাটাই এলো। এখানে এক্স মানে কোনটা বোঝাচ্ছে, এইচ বাই আর। তবে হ্যাঁ, কেউ যেন এই ভুলটা করো না, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার n আছে, তোমাকে বললাম এটাকে কী করলে কত আসবে, তুমি বললে এ প্লাস এন এক্স, এটা কিন্তু হবে না, এটা হবে না। সূত্রটা কি কেমন হলে বোঝাচ্ছে, ওয়ান প্লাস এটা এ প্লাস হয়ে আছে, এ একটা সংখ্যা, তো সেক্ষেত্রে কিন্তু এটা প্রয়োগ করা যাবে না। আর আমাদের আরেকটা প্রশ্ন দেয় যে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মানে কি শুধু এইটুকুনি, ওয়ান প্লাস এন এক্স? না, এরপরে আরও অসংখ্য পদ আছে, আমরা যে দুটো বড় পদ সেই দুটো নিচে, মানে যাদের মান বড় বড় সেই দুটো ধরে নিচ্ছে, তারপরেরগুলো উপেক্ষা করে দিয়েছি। উপেক্ষা করলে খুব একটা ত্রুটি আসে না, তাই উপেক্ষা করে দেওয়া হয়েছে। এইটাই এই জায়গাটায় প্রয়োগ করা হয়েছে, মাইনাস টুটা এখানে বসিয়ে দিয়েছি। এই হলো অভিকর্ষজ ত্বরণ। দেখো এবার এর পরের লাইনে যদি আমরা লিখতাম জি ড্যাশ সমান কত লেখা যেত, এই জিটা যদি গুণ করে দিতাম জি মাইনাস 2h বাই আর ইন্টু জি, তাই তো? গুণ করে দিলে এটাই আসবে তো। অর্থাৎ আমরা বলতে পারি যে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত ছিল, আমরা এখানে লিখেছিলাম কত, অভিকর্ষজ ত্বরণ জি, আর এই জায়গাটায় কত, এই উচ্চতায় এই বিন্দুতে জি ড্যাশ, জি ড্যাশের মান কি দেখতে পাচ্ছি, জি থেকে খানিকটা বিয়োগ করলে তবেই পাচ্ছি। জি ড্যাশ থেকে এই রাশিটুকুনি বাদ দিলে, দেখো এই অংশটুকুনি বাদ দিলেই তবেই আমরা জি ড্যাশের মান পাচ্ছি। ফলে আমরা বলতে পারি যে অভিকর্ষজ ত্বরণ পৃথিবী পৃষ্ঠে যদি জি হয়, এই উচ্চতায় এইটুকুনি কমে যায়। অর্থাৎ আমরা কি লিখব, দেখো আমরা লিখতে পারি, দেখো বুঝতে পারলে কিনা যে যত উপরের দিকে উঠবো কমবে, কেন, এই যে এই রাশিটুকুনি বিয়োগ হচ্ছে, জি থেকে ওটা বাদ দিলে তবেই তো জি ড্যাশ পাচ্ছি। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ 2h বাই আর ইন্টু জি পরিমাণ হ্রাস পায়, কমে যায়। মানে আমরা এই যে বললাম না, পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতার জন্য অভিকর্ষজ ত্বরণে কি পরিবর্তন হয়, পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষজ ত্বরণ তত কমতে থাকে। বোঝা গেল? এই হলো অভিকর্ষজ ত্বরণে। তবে হ্যাঁ, এই রাশিমালাটা কিন্তু পুরোপুরি সঠিক নয়, এটা বা এটা যাই বলো, কারণ এটা গুণ করে এসেছিল। কেন? কারণ আমি বললাম এটার সমান এটা নয় কিন্তু পুরোপুরি, এরপরে আরও পদ আছে। ফলে তোমরা যখন ক্যালকুলেশন করবে না, চেষ্টা করবে মূল সূত্রে বসানো। মূল সূত্রটা কি, এই যে এটা অথবা এটা, যেটা খুশি, এই দুটো সূত্রে অঙ্ক বসানোর চেষ্টা করবে। যদি এইচ না জানো, অনেক ক্ষেত্রে দেখবে এইচ বের করতে বলবে, যে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি কত উচ্চতায় জি বাই 2 হবে, তখন তোমরা এই সূত্র ধরে অঙ্ক করার চেষ্টা করবে। খুব সোজা কথাই বললে, তোমাদের যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে এই সূত্র ধরে করতে পারো, যদি নাও দেওয়া থাকে এই সূত্র ধরেই সব অঙ্কগুলো করবে, এই যে মূল সূত্রটা। কারণ আমরা এর পরে যে দ্বিতীয় রূপটা এনেছি না, এই যে রূপটা এনেছি, এগুলোর মধ্যে খানিকটা করে বাদ দিয়ে রূপটা এসছে। আমি তো বললাম উপেক্ষা করে দিয়েই তবে এসছে, ফলে এখানে অ্যাকুরেট মান পাবে না। কিন্তু এইটুকুনি বোঝা যায় যে
ওপরে উঠলে অভিকর্ষ ত্বরণ কমে কতটা। যদি এইচ এর মান খুব বেশি হয়ে যায় পৃথিবীর ব্যাসার্ধের থেকে, তখন এই সমীকরণ ব্যবহার করা যায় না। বোঝা গেল? এখানে একটা লেখচিত্র আঁকতে দেয় যে পৃথিবী পৃষ্ঠ থেকে অভিকর্ষ ত্বরণের যে পরিবর্তন হচ্ছে তার লেখচিত্রটা অঙ্কন করো। দেখো লেখচিত্রটা কেমনভাবে অঙ্কন করব। আমরা এই যে সমীকরণ দেখেই বুঝতে পারছি যে উপরের দিকে গেলেই অভিকর্ষজ ত্বরণ কী হবে, পৃথিবী পৃষ্ঠ থেকে ওপরের দিকে গেলে অভিকর্ষজ ত্বরণ কমে। এবার আমরা তার লেখচিত্রটা আঁকব। দেখা যাক কিভাবে পরিবর্তন ঘটে পৃথিবী পৃষ্ঠ থেকে। লেখচিত্র এঁকে বোঝার চেষ্টা করব। পরিবর্তন তো বুঝে গেছে, হ্রাস পায়। কার সঙ্গে কার লেখচিত্র আঁকব? পৃথিবী পৃষ্ঠ থেকে দূরত্বের সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। আরটা কি বোঝাচ্ছি বলো তো? আরটা বলতে বোঝাচ্ছি এই যে দূরত্বটা, এই দূরত্বটা পৃথিবীর কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব, যে উচ্চতা পর্যন্ত আমরা যাচ্ছি সেই দূরত্বটা। এখন দেখো পৃথিবীর কেন্দ্র থেকে তো আমরা হিসেব করবো, পৃষ্ঠ পর্যন্ত হিসেব করব না। কেন? পৃথিবী, আমরা তো অভিকর্ষ ত্বরণ কোথা থেকে লিখেছি, যে পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতার জন্য, অর্থাৎ এই জায়গা থেকে ওপরে উঠলে কতটা হয়। ফলে আমরা যদি এটাকে পৃথিবীর কেন্দ্র ধরি, এই পর্যন্ত পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ এই দূরত্বটাকে 6400 কিমি যদি লিখি, এই পর্যন্ত অভিকর্ষ ত্বরণের পরিবর্তন কি হয় আমরা আপাতত জানি না। কিন্তু পৃথিবী পৃষ্ঠ এসে কত হবে? পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি হবে, এইটা হবে জি, তাই না? এবার পৃথিবী পৃষ্ঠ থেকে যত ওপরের দিকে উঠবে, অর্থাৎ এই দূরত্বটা যত বাড়বে, অভিকর্ষজ ত্বরণ তত আস্তে আস্তে এরকমভাবেই পরিবর্তিত হয়। লেখচিত্রটা দেখতে এরকম হয়, কমে যায়। কিছু বুঝলে কি না দেখো। ধরো আমরা লেখচিত্র আঁকতে গিয়ে কী করি, এটা 0, এটা ধরো 2000, এটা 4000, এটা 6000, এইভাবে তো করি। তারপরে কি এটা 8000, এটা 10000, এটা 12000, এইভাবে চলে তো নাকি কিলোমিটার। ফলে একটু দেখো লক্ষ্য করে, 2000 থেকে 6400 কিলোমিটার, অর্থাৎ 2000 বলছি, 0 থেকে 6400 কিলোমিটার পর্যন্ত অভিকর্ষজ ত্বরণের কোনো পরিবর্তন আমরা কি হয় জানি না। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে এই 6400 পর্যন্ত হিসেব বলতে পারবো না, কারণ আমরা যে গণনাটা করি যে সেটা কি পৃথিবী পৃষ্ঠ থেকে ওপরের দিকে। অর্থাৎ আমরা হিসেবটা কোথা থেকে পাবো? 6400 থেকে। 6400 একদম পৃথিবী পৃষ্ঠে কত জানি জি, এই যে জি লিখে দিয়েছি। এবার পৃথিবী পৃষ্ঠ থেকে 6400 থেকে যত বাড়ছি, উচ্চতা যত বাড়াচ্ছি, অভিকর্ষজ ত্বরণের মান আস্তে আস্তে কমে যাচ্ছে। এই যে কমে যায় আস্তে আস্তে, দেখো জি এর মান কমে যাচ্ছে। এই হলো লেখচিত্র। তোমাদের এই সংখ্যাগুলো লিখতে হয় না, আমরা কি লিখি জানো? এইটাকে বোঝায় পৃথিবীর ব্যাসার্ধ, মানে এই ডিস্টেন্সটা, এখান থেকে এইটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। কারণ পৃথিবীর ব্যাসার্ধ পর্যন্ত অভিকর্ষ ত্বরণের পরিবর্তন জানি না, ব্যাসার্ধের পর থেকে যত দূরত্ব বাড়ে অভিকর্ষজ ত্বরণ তত হ্রাস পায়। এই লেখচিত্র থেকেই, এই সমীকরণ থেকেই লেখচিত্রটা আঁকা হলো। এই সমীকরণ নয়, সেই মূল সমীকরণটা। মূল সমীকরণটা কী ছিল? জি ড্যাশ সমান জি ইন্টু আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর প্লাস এইচের হোল স্কোয়ার। এই সমীকরণের লেখচিত্র এটা। বোঝা গেল? এই লেখচিত্রটা তোমরা প্র্যাকটিস করো। তোমরা এখান থেকে এই পর্যন্ত কেন ডট ডট দিয়ে দিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত আমরা কি পরিবর্তন হয় জানি না, জানি কি তারপর থেকে কিভাবে পরিবর্তনটা ঘটে, সেটাই এই লেখচিত্রে প্রকাশ করা হলো। তাহলে বিভিন্ন বিষয়ের উপর যে অভিকর্ষজ ত্বরণ নির্ভরশীল, তার মধ্যে একটা বিষয় আমরা জানলাম, কোনটা? পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতার জন্য অভিকর্ষজ ত্বরণের কি পরিবর্তন হয়। এরপরে আমরা শিখব পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতার জন্য অভিকর্ষজ ত্বরণের কেমন পরিবর্তন হয়। বুঝতে পেরেছো? পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতার জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, সেটার জন্য আমরা আজকের নয় পরের ক্লাসে কিভাবে, আর বাকি যে 3টে থাকলো, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের যে পরিবর্তন আরও 3টে বিষয়ের উপর নির্ভর করে, তো তার মধ্যে একটা সবে শিখলাম, 4টের মধ্যে একটা, আরও 3টে আছে, সেটা পরের ক্লাসে শিখবো। তোমরা এটা একটু ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো কি শেখা হলো। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।